অ্যাভেলেবিলিটির অভাবে আমরা একে অপরের কাছ থেকে সরতে থাকি এবং সেখান থেকে আরেকটা নতুন কেউ অ্যাভেলেবল হয়ে গেল। তো সবকিছুকে ডিলিট করার আগে সেই জিনিসটার যে ভালো দিকটা সেইগুলোর থেকে যদি কোনো শিক্ষা নেওয়ার, আমরা ভাবি যে কনফ্লিক্ট থাকা মানে একটা বোধহয় বিশাল রাজকাজ কিছু হচ্ছে। যে মেয়ের কোনো স্কিল কম রয়েছে সে বোকা, সেটাও তো নয়। তো বাবাকে ম্যাজিশিয়ান হিসেবে তুমি কিভাবে দেখো? আমার মনে হয় বাবা ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অন আর্থ, কারণ আনডিনায়েবলি সো। ম্যাজিক যারা দেখতে ভালোবাসে তাদের একটা রোমান্টিক জগৎ রয়েছে, তাই জন্য ম্যাজিক যতটা সিম্পল ঠিক ততটাই কঠিন। তো ডিপ্রেশনে চলে যাই, সেইটা কাটিয়ে ওঠার জন্য বা এই বিষয়গুলো তুমি কিভাবে হ্যান্ডেল করো? যদি আমি অন্যরা ভালো আছে সেটা থেকে ডিপ্রেসড হতে থাকি, তাহলে ডেফিনেটলি আমার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। যে মানুষটা ট্রোল করে সে কিন্তু সামনাসামনিও গালি দেয়। জীবনে টাকা কতটা ইম্পর্টেন্ট? তোমার কি মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি যে পরিমাণে কাজ করেছো তাদের আরো একটু বেশি তোমাকে ডাক পাওয়া উচিত ছিল? আমি এই র্যাট রেস বলতে যেটা, এগুলোতে আমি বিশ্বাসী নই। ইনটলারেন্স তাদের মধ্যেই আসে যাদের কমন সেন্স নেই। বই পড়া হয়? খুব, ভীষণ ভালোবাসি বই পড়তে। এবং তখন যদি খুব সুন্দর করে পার্সেল করে আমি একটা পর্ন এই না উপহার দিলাম, তার মাথাটার অবস্থা কি হবে? আমার মনে হয় আমার একটা সেলফি রয়েছে, আর সেটা হচ্ছে ম্যাজিশিয়ান মৌবনি। নমস্কার, মগজমারির আর একটা পডকাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে যে রয়েছে মৌবনি সরকার। তোমার যে নামটা, তোমার বোধহয় অফিসিয়াল অন্য কিছু নাম? না, নট রিয়েলি। মানে আমার যে নাম, সেই নামের পেছনে একটা বেশ বড় সড়ো সাহিত্য আছে, এবং যে কারণে আমি আমার নামটাকে সেই অর্থে পাল্টাবো না কখনোই। কারণ আমার নামটা হচ্ছে আমার বাবা মায়ের দেওয়া নাম। এবং অ্যাকচুয়ালি যখন আমি জন্মেছিলাম তখন আমাকে মৌ বলে সবাই ডাকতো, আর আমার বড়দি আমাকে বনি বলতো। তো দুটো একসাথে জুড়ে গেল। আর বাবা মা মিলে অবজার্ভ করলো যে আমার মুখটা অনেকটা ওই মধুবনী পেন্টিংস এ যেরকম চোখগুলো একটু টানা টানা বড় বড়, তো আমার মুখে নাকি চোখগুলো ছোটবেলায় আরো বেশি বেশ বড় বড় টানা টানা ছিল। তো সেটা দেখে সবাই খুব ইন্সপায়ার্ড হয়ে গিয়ে নাম দেয় মৌবনি। আর এই যে নামটা, এই নামটার ইন্সপিরেশন কিন্তু অনেকে পেয়েছে। মানে আমার জন্ম বছরের পর থেকে পৃথিবীতে যত মৌবনি তারা এসছে। আচ্ছা, এই নামটা তোমার প্রথম, মানে হ্যাঁ, মানে প্রথম রাখা হয়েছে এই নামটা এই তোমার, নামটা তারপরে প্রথম। অনেকে রেখেছে? মানে ব্যাপারটা যেটা হয়েছে, হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে যেরকম আমার নাম মৌবনি সরকার এবং আমার পাড়াতেও আরেকজন মৌবনি সরকার আছে, এবং তারা এসে আমাকে বলেছে, তাদের যে বাবা মা আমার বাবা মাকে বলেছে যে আপনারা যেরকম ভাবে মৌবনির নাম রেখেছেন, মৌবনিকে দেখে আমার মেয়ের মতো লেগেছে, তো আমি তাই আপনার মেয়ের নামটা আমার মেয়ের উপর বসিয়ে দিয়েছি। যে বাবা মার কথা হচ্ছিল, আজকে বোধহয় তাদের 53 একদম ম্যারেজ একদম অ্যানিভার্সারি। একদম টোটালি। হ্যাঁ, তো মা বাবাকে কিভাবে তুমি তাদের কিভাবে তোমার জীবনে তাদের ব্যাখ্যা করো বা অনুধাবন করো? বাবা মাকে তো একটা কথা বা কিছু ডেফিনিশনের মধ্যে বুঝিয়ে বললে সেটা সম্পূর্ণ হবে কিনা বা হওয়া সম্ভব কিনা আমি জানি না। কারণ তাদের যে আহ ভালোবাসা, যে আশীর্বাদ, যে কাছে টেনে নিয়ে ভুল করলে বকুনি দিয়ে শেখানো, আবার যখন ভালো করছি তখন ইন্সপায়ার করা, এই যে প্রতিদিনের যে তাদের কন্ট্রিবিউশন বা বাবা মাদের বাচ্চাদের প্রতি কন্ট্রিবিউশন, সেটা বোধহয় পৃথিবীর সব থেকে বড় সম্পদ। কারণ আমরা যদি একটা জেনারেশন আরেকটা জেনারেশনকে কিছু শিখিয়ে বা দিয়ে না যেতে পারলাম, মানে আমাদের এই যে ধরনটা, এটা যদি বুঝিয়ে না যেতে পারলাম, তাহলে কিন্তু পৃথিবীতে সুন্দর সুন্দর এক্সাম্পলস বা যেটা আগের জেনারেশন শিখেছে সেটা পাস ডাউন করে নেক্সট জেনারেশন পর্যন্ত নিয়ে যাওয়া আর হবে না, মানে সিভিলাইজেশনই হবে না। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এই যে আমার বংশ পরম্পরা, এই যে 10 জেনারেশন ধরে আমরা ম্যাজিক দেখেছি, যদিও বা আমরা নবম,
জেনারেশন। তো সেই দিক থেকে দেখলেও যদি এটা বলি যে বাবা মার কাছ থেকে ম্যাজিকের যে ধারা, যেটা ওয়াটার অফ ইন্ডিয়ার জলের মতো বয়ে চলেছে, সেই ধারাটার যে শিক্ষা সেগুলো তো পেয়েছি বটেই, কিন্তু মানুষ হিসেবে, বাবা মা হিসেবে তারা কিন্তু আনবিলিভেবলি দারুণ। এখানে আমি আরেকটা তারা তাদের বিবাহিত জীবনে ৫৩ বছর কাটিয়ে ফেলেছে, কিন্তু এখন যদি একটু আমরা চারিপাশে একটু নজর ফেলি তাহলে দেখতে পাবো যে আমাদের রিলেশন গুলো বড্ড তিক্ত হতে শুরু হ্যাঁ, করেছে। মানুষ একসঙ্গে মানে ডিভোর্সটা দিন দিন বেড়েই শুধু চলেছে। আমি হাজবেন্ড ওয়াইফের রিলেশনে কেন আসবো, আমি বন্ধুত্বতেই আসি। হুম একদম হুম হুম স্বাভাবিক ভাবে আমি আমার বান্ধবীর সাথে আমার যে হুম হুম সম্পর্ক, সেটা কতদিন ধরে রাখতে পারছি বা টিকিয়ে রাখতে পারছি, হুম সেই জায়গাটাতে দেখলেই আমরা বুঝতে পারবো যে আমরা কতবার আমাদের বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে তারা কেমন আছে তার খোঁজ খবর নিতে পারি। হুম জীবনটা এখন এমন হয়ে গেছে যে সেই চেষ্টাটাও আমরা বোধহয় করি না, কারণ ফেসবুকের থেকে একটা লাইক দেখে আমরা ভাবি মানুষটা বোধহয় ভালোই আছে, হুম বা হোয়াটসঅ্যাপে একটু হাই হ্যালো হয়ে গেল, আমরা ভাবলাম যে আমরা সমস্তটাই সেই মানুষটার ব্যাপারে জেনে নিলাম, ফোনে কথা হলো, কিন্তু এই যে একে অপরের সাথে মিলেমিশে যে বড় হওয়া, একদম বন্ধুত্বর মেন সেন্টার, যদি আমি ম্যারেজ ভাবি, যে একটা ম্যারেজে তো বন্ধুত্ব হুম থাকতেই হুম হয়, এবং একটা রিলেশনে যদি একে অপরের বন্ধু সুলভ না হয় তাহলে হুম হবে কেমন করে, হবে না। সেই রকম ভাই বোনেদের মধ্যেও বন্ধুত্ব হয়, নিজের গুরুজনদের সাথে একটা বন্ধুত্ব হয়। হুম তো আমার মনে হয় এইটার অভাব হয়েছে ভীষণ। হুম মানে আমরা ফেসবুকে হয়তো ফ্রেন্ডস অনেক অনেক পেয়েছি, হুম হুম কিন্তু বন্ধুত্ব বলতে যেটা, হুম সেটার যে বেসিক জায়গাটা, সেটা আমরা কিছুটা হলেও হারিয়ে ফেলেছি, কারণ আমরা কেউ কারোর জীবনে অ্যাভেলেবল নই। হুম আর এই অ্যাভেলেবিলিটির অভাবে আমরা একে অপরের কাছ থেকে সরতে থাকি, এবং সেখান থেকে আরেকটা নতুন কেউ অ্যাভেলেবল হয়ে গেল, হুম এবং সেখান থেকে মানুষ তো খুব সিম্পল হয়, ভালো লাগতেই পারে কাউকে। হুম এবং এটা খুব বেসিক, এটা সবসময় যে ছেলের সাথে মেয়ের হতে হবে তাও নয়। আমি দেখেছি যে আগে যেরকম আমাদের একটা বেস্ট ফ্রেন্ড কনসেপ্ট ছিল, যে একটা হুম বেস্ট ফ্রেন্ড সে সারা জীবনের বেস্ট ফ্রেন্ড, কিন্তু এখন কোটি কোটি ফ্রেন্ডস, হুম সবাই ফ্রেন্ড, আর সবাই বন্ধুত্বে আছে ক্লেম করছে, হুম কিন্তু কোথাও একটা গিয়ে সুইসাইড কেসেস হুম বেড়ে চলেছে, একাকিত্বর মেন্টাল হেলথের যে ইস্যুস, সেইগুলো দেখা যাচ্ছে যে অন দ্য রাইজ। ইন্ডিয়াতে তো বটেই, এবং ইন্ডিয়াতে হয়তো বা কিছুটা কম ছিল, কারণ আমরা ভীষণ ভাবে ওই জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে বিশ্বাসী, এবং অনেকটা হয়তো দাদু দিদা ভাই বোন মিলে মিশে থাকাটাতে আমরা এই একাকিত্ব কিছুটা হলেও, মানে যেরকম আহ অনেকগুলো মানুষ মিলে একটা বাড়ির ভেতর থাকলে অনেক রকমের প্রাইভেসি কম হতে পারে, এই হতে পারে সেই হতে পারে, নানা রকমের অনেক কিছু না হতে পারে, সেরকম আবার হতে পারার লিস্টটাও কিন্তু অনেক বেশি ছিল। হুম তো সবকিছুকে ডিলিট করার আগে সেই জিনিসটার যে ভালো দিকটা, সেইগুলোর থেকে যদি কোনো শিক্ষা নেওয়ার হুম হুম আমাদের সম্ভব হয়, সেটা আমার মনে হয় করা উচিত, কারণ আমার মনে হয় এই যে অ্যাভেলেবিলিটি, একে হুম অপরের জন্য হুম অ্যাকচুয়ালি প্রেজেন্ট থাকা, এইটা বাড়িয়ে দিতে হবে। আর তাহলে কিন্তু আমার মনে হয় যে মানুষ একে অপরের কাছে থাকতে পারবে, এবং রিলেশনশিপসও টিকবে, হুম হয়তো বা কিছুটা ক্ষেত্রে ডিভোর্স রেট কমবে। তোমরা ৩ বোন, হুম মা-বাবা। হুম তো এটা সবাই এক কোন সময় একটা কমন মিটিং পয়েন্টে বা দিনের কোন সময়টা এই কনভারসেশনটা চলতে পারে ফুল ফ্যামিলির সঙ্গে, হ্যাঁ, সেইটা কি পসিবল? আমাদের এইগুলো মানে সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমাদের যোগাযোগটা আস্তে, আস্তে ছিঁড়তে শুরু করেছে। তো সেইটা তোমরা কিভাবে হ্যান্ডেল করো বা দেখো? আমার মনে হয় যেটা আমাদের বাড়িতে আমরা সবসময় একটা গ্রাউন্ড রুল ফলো করি, আর সেটা হুম, হচ্ছে যে ফ্যামিলি কামস ফার্স্ট। হুম, সে তোমার যাই হোক না কেন, আজকে প্রফেশনটাও আমরা যে যার ক্ষেত্রে করছি নিজের জীবনে ভালো থাকার জন্য, সুস্থ হুম, থাকার জন্য, এবং সুস্থ আমরা কিভাবে থাকি, একে অপরকে নিয়ে থাকি। আর সেই জায়গাটার মধ্যে যদি আমরা একে অপরের সাথে সময়টা না কাটিয়েই থাকলাম, হুম, হুম, তাহলে এই জীবনটা তো শুধু র্যাট রেসেই কেটে গেল। হুম, আমার মনে হয় যে আমরা ক্যারিয়ারিস্টিক হব বটে, আমরা বড় বড় গোলস অ্যাচিভ করব বটে, কিন্তু সেটা খুব সুন্দরভাবে করা যায়, সঠিকভাবে করা যায়, আর সেই পদ্ধতিটাতে কাউকে বাতিল করতে লাগে না।
হুম, যেটা আমরা সচরাচর বুঝে থাকি, এই যে কনসেপ্ট একেবারে মাথার ভেতরে আমাদের ঢুকিয়ে দিয়েছে হুম, যে ক্যারিয়ার করলেই হুম, ফ্যামিলিকে ছাড়তে হবে। এটা তো একদমই ভুল কনসেপ্ট। কারণ আমরা কি বলবো যে আগেকার দিনে মানুষ সাকসেসফুল হতো না? হুম, বরঞ্চ আমরা যদি দেখি যে সাকসেস রেট বলতে যেটা আমরা বোঝাই হুম, আন্তর্জাতিক মহলে, হুম, কতগুলো নাম বলবো বলুন? হুম, তারা সবাই সাকসেসফুল। এবং তাদের কি টাকা পয়সা হতো না? তা তো নয়। আমার যেটা মনে হয়, এই যে বিশ্বাসটা, মানে আমরা যেটা বিশ্বাস করি সেটাই কিন্তু হয়। হুম, আমরা যদি এটা ভাবি যে ফ্যামিলি সঙ্গে থাকলে হুম, ক্যারিয়ারে এগোনো যায় না, হুম, তাহলে এটা ভুল একটা জিনিসে বিশ্বাস করব। কারণ সম্পূর্ণ ফ্যামিলি হুম, ফ্যামিলি স্ট্রাকচার হচ্ছে একটা লাভিং বডি, এবং এই লাভিং বডিটা না থাকলে একটা মানুষ একাকিত্বে ভুগবেই ভুগবে। মানে আজ না হোক কাল, কাল না হোক পরশু, সে যতই হুম, একা থেকে তার অভ্যেস হোক না কেন, কখনো না কখনো গিয়ে তার খারাপ লাগবে। এবং সেটা যখন লাগবেই, সেটা যখন হবেই, কেন আমরা এমন একটা ওয়ে খুঁজে বার করি নিজেদের ক্ষেত্রে যেখানে আমরা ওই প্রবলেমটার মধ্যে নিজেদেরকে দেব বা হুম, আনবো? বা এই যে কর্পোরেট ওয়ার্ল্ডে লোকে সারা দিন ধরে একটা কম্পিউটারের সামনে পুরো দিনটা কাটালো, হুম, তো কর্পোরেট ওয়ার্ল্ডটা যারা ক্রিয়েট করেছে তারাও তো খুব লজিক্যাল মানুষ, হুম, তাই না? একদমই তাই। তো তারা এরকম একটা সিস্টেম ক্রিয়েট করেছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণে। সেই কারণগুলো হয়তো ভুল, কারণ মানুষ কিন্তু নিজের জীবনের রুলস নিজেরা একবার তৈরি করে, এক্সপেরিমেন্ট করে, সেখান থেকে কেউ ফেল করে, কেউ পাস করে, এবং সেটার মধ্যে যেটা ভালো সেটাকে নিয়ে চলে। এবং নানা যুগ ধরে দেখা গেছে ফ্যামিলি কামস ফার্স্ট। হুম। যদি নিজের ফ্যামিলিকে কেউ সরিয়ে দেয়, সেটা কখনো না কখনো ইট উইল বাইট ইউ। মানে আই ফিল সো, আই হ্যাভ সিন সো। আহ, একটু আগে যেটা কথায় তুমি বলছিলে সেটা হচ্ছে আমাদের 9th জেনারেশন। হুম। তো ফ্যামিলি একটা লেগেসি পরপর পরপর চলে আসছে। সেইখানে কি একটা চাপ থাকে না যে ওই ফ্যামিলি লেগেসিটাকে ক্যারি ফরওয়ার্ড করা, না সেইটা কতটা প্রেশার থাকে, বা তার থেকে তুমি বেরিয়ে অন্য প্রফেশন যখন নিচ্ছ, তখন এই একটা দ্বিমত তো নিজের মধ্যে চলতে থাকে। একদম। সেইটাকে কিভাবে তুমি হ্যান্ডেল করেছো বা কি চাইছো? আমার যেটা মনে হয়েছে সব থেকে বড় ব্যারিয়ার যেটা আমি ফেস করেছি, হুম, সেটা হচ্ছে যে একটা মেয়ে প্রফেশনাল হিসেবে থাকলে সে দুটো তিনটা জায়গায় নিশ্চয়ই খারাপ কাজ করবে। মানে হুম, কি কি সেই জায়গাগুলো কি? মানে নয় সে তার যোগ্য মতো পার্টনার পাবে না, হুম, বা পার্টনার পেলেও তার সাথে বনবে না, বা তা সে মাতৃত্বের জায়গা থেকে একটা কোথাও হুম, মানে কলঙ্কিত হবে। এইরকম একটা মানুষের মনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। হুম, আসলে ব্যাপারটা ওইরকম তো নয়। কারণ আমাদের কাজ করতেই হবে। কর্মই ধর্ম বলে গেছে সবাই। হুম, তো এই কর্মটা কি শুধু পুরুষদের জন্য বলে গেছে? হুম। তা তো নয়। কর্ম যদি ধর্ম হয়ে থাকে, ধর্ম কি শুধুই পুরুষদের জন্য? সবার নিশ্চয়ই জন্যই নয়, সমান। সবার জন্য। হুম, তো আমরা একটা এমন টাইমের কথা বলছি যখন পুরোনো দিনেও মানুষ এটা ভাবতো যে কি ছেলে কি মেয়ে, তার যে ধ্যান ধারণা সমস্তটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মা সরস্বতী মহিলা না হয়ে অন্য কিছু হতো? হুম, কিন্তু আমরা তাকে যখন একটা মহিলার রূপে পোট্রে করেছি, হুম, দেখিয়েছি, বিদ্যার দেবী বলে মেনেছি, এবং তাকে যখন পুজো করছি, তাকে যখন লাইফে আনছি, তখন এডুকেটেড বা হাইলি এডুকেটেড উইমেন তারা যে ফ্যামিলি লাভিং হবে না, এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটার একেবারে কেন্দ্রবিন্দুতে বসে রয়েছে এমন কিছু মানুষ যারা কনসেপচুয়ালি জায়গাটা ধরতেই পারেনি। হুম, আমার মনে হয় যে এই যে 9 জেনারেশনস ধরে আমরা ম্যাজিক আমাদের ফ্যামিলিতে বহন করেছি, এবং আমার মায়ের দিক থেকেও তারা অসম্ভব আর্টিস্টিক। এই যে আমরা সম্পূর্ণ ফ্যামিলির দায়িত্ব নিচ্ছি, হুম, শুধু বাবার দিকটা নয়, মার দিকটাও। হুম, এবং এই যে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করছি, হুম, কি ছেলে কি মেয়ে। যখন আমরা নিজেদের ক্যারিয়ারে হুম, জায়গা পেলাম, খুব ছোটবেলা থেকেই শুনেছিলাম আমরা তো 3 বোন, আমরা পারবো না, কারণ হুম, আমরা মেয়ে। এবং এই কথাগুলো বাবা মাকেও শুনতে হয়েছে। তারা বলেছিল এসে যে যদি ছেলে হয় তাহলে বেটার হয়। আমাদের প্রশ্ন তাদের কাছে যে ছেলে হলে কি এক্সট্রা হতো, আর মেয়ে হয়ে কি ক্ষতিটা হয়েছে। হুম, এবং এই যে পুরো জগৎ ধরে নতুন কিছু করে দেখানোর যে
শুভারম্ভ, সেইটা মেয়েরা এত সহজ সরল মিষ্টি ভাবে করে দেয়, হুম, এত কনফ্লিক্ট বাদ দিয়ে করে দেয়, সেই রাস্তাটাকে আমরা ভুলে গেছি। আমরা ভাবি যে কনফ্লিক্ট থাকা মানে একটা বোধহয় বিশাল রাজকাজ কিছু হচ্ছে, হুম, কিন্তু কনফ্লিক্ট ছাড়াও যে মেয়েরা কাজটা করে এত বড় একটা কাজ, যে হুম, নেক্সট জেনারেশনকে নিজে এগিয়ে নিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি কেন্দ্রবিন্দু হচ্ছে একটা মেয়ে। হুম, এবং একটা মেয়ে যে শিক্ষাটা দেবে তার সন্তানকে, সেইভাবেই কিন্তু একটা ছেলে গড়ে উঠবে। হুম, তাকে যদি ভুল শিক্ষা দেওয়া হয়, সে জানবে যে ঠিক আছে, তার বোনকে কিছুটা হেলাফেলা করলেও চলে, হুম, কিন্তু এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আবার সেই মেয়েটার উপরে। হুম, কারণ অ্যাকচুয়ালি ফ্যামিলির যে সিমেন্টিং বডি, সেটা ছেলেরা করতে পারে না, এটা আমি বিশ্বাস করতে পারি না। হুম, বা সে যে ছেলে করছে, সে কোনোভাবে পুরুষালি কম, সেটাও আমার বিশ্বাস করতে কেমন একটা যেন লাগছে। যে মেয়ের কোনো স্কিল কম রয়েছে, হুম, সে বোকা সেটাও তো নয়। হুম, কারণ ডোমেস্টিক লাইফে যে যে স্কিল গুলো দরকার, সেগুলো কি খুব বোকামি? নিশ্চয়ই নয়। সেগুলোর উপরেই আমরা হুম, দাঁড়িয়ে হুম, রয়েছি। তো আমার মনে হচ্ছে যে অনেকগুলো অ্যাকসেপ্টেন্স, যেগুলো মানুষের মনে হয়তো বা ছিল, সেগুলো আমাদেরকে কঙ্কর করতে হয়েছে, কিন্তু আমরা কখনোই ঝগড়া করিনি। হুম, মানে অ্যাটলিস্ট আমি তো করিনি। আমি যখন যখন দেখেছি আর কি, মানে ওরকম কোয়েশ্চেন উঠছে যে মেয়েরা পারবে কি, এটা হবে কি, এরকম কি হয়, তখন আমি চুপচাপ করে কাজটা করে দেখিয়ে দিয়েছি। হুম, আর যখন আমি কাজটা করে দেখিয়ে দিই, আমি ফিল করেছি যে সবাই খুব খুশি হয়। হুম, অ্যাকচুয়ালি এই গোটা পৃথিবীতে ছেলে মেয়ের মধ্যে কোনো ঝগড়া নেই। হুম, ঝগড়াটা আমরা সৃষ্টি করেছি শুধু কিছু বিজনেসের জন্য। হুম। ৩ বোনের মধ্যে কেমিস্ট্রি কিরকম? ভীষণ ভালো আমি বলবো। আমরা একে অপরকে চিনি, জানি, বুঝি, শুধু তাই নয়, আমরা একে অপরকে কমপ্লিট করি। হুম, যে কারণে আমার মনে হয় যে আহ, মানে বড়দি বা আমার, আমার সাথে আমার ছোট বোনের, আমাদের একটা হিডেন আর্টিস্টিক সেলফ রয়েছে, যেটা একে অপরকে কমপ্লিমেন্ট করে। হুম, মানে হয় না যে অনেক দিন ধরে আমরা একটা নায়ক নায়িকার জুটি হুম, স্ক্রিনে দেখছি, আমাদের ভীষণ ভালো লাগছে, যেরকম উত্তম হুম, কুমার হুম, সুচিত্রা সেন, মানে আমরা হুম, তাদেরকে দেখে আমাদের কিরকম মনটা ভরে যায়। হুম, তো তাদের মধ্যে একটা আর্টিস্টিক অ্যালকেমি ছিল, যেটা খুব সুন্দর, খুব দারুণ। আমার মনে হয় রিয়েল লাইফে আমার তিন মানে আমরা তিন বোন, আমাদের মধ্যে একটা বোন হিসেবে ভালোবাসা তো রয়েছে, কিন্তু হুম, একটা আর্টিস্টিক সিনক্রোনিসিটি রয়েছে, হুম, যেটা হয়তো বা খুব রেয়ার। হয়তো সিবলিংস এর মধ্যে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হ্যান ত্যান হতে হতে মানুষ একে অপরের দূরে সরে যায়, কিন্তু হুম, আমাদের ক্ষেত্রে আমাদের যত ভুল বোঝাবুঝি হয়, আমরা একে অপরকে আঁকড়ে জড়িয়ে ধরি এবং দেখি তখন সব ঠিক হয়ে যায়। মানে তার মধ্যে থেকে একটা আনসার বেরোয়। হুম, আর আমার মনে হয় মানুষ অত ঠুনকো নয়, হুম, ভাই বোন অত ঠুনকো নয়। এবং এই যে একটা জেনারেশনের মধ্যে আমরা কে কিরম ভাবে আছি তা হুম, হুম, ভাবি না, দেখি না। যে যে মানে একটা কোনো প্রফেশনে সে গেছে বলে হুম, হুম, তাকে একভাবে দেখা। হুম, মানে কথার কথা বলছি, ছেলেরা যখন আহ ডাক্তার হলো, সায়েন্স নিয়ে পড়লো, তখন আমাদের বেশ ভালো লাগছে, হুম, কিন্তু সেই ডাক্তারটা যখন মেয়েটা হচ্ছে, হুম, তখন আবার খারাপ লাগছে। হুম, কিন্তু ছেলেটা যদি আর্টিস্ট হলো, তো তাকে কটা কথা শুনতে হলো। হুম, এই যে সাপোর্ট সিস্টেমটা যখন প্রয়োজন হচ্ছে ফ্যামিলির হুম, তরফ থেকে, হুম, তখন কিন্তু ভাই বোনের যে ভূমিকা, সেটা বিশাল। হুম, কারণ তারা সেই জেনারেশনে রয়েছে। তা আমার খালি একটাই রিকোয়েস্ট, যে কটা ভাই আর যে কটা বোন রয়েছে, একে অপরকে কাছে টেনে নাও, দেখবে ম্যাজিক ঘটবে। হুম। তো বাবাকে ম্যাজিশিয়ান হিসেবে তুমি কিভাবে দেখো? আম, আমার মনে হয় বাবা ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অন আর্থ। কারণ হুম, আনডিনায়েবলি সো। হুম, আমি তাকে পারফর্ম করতে দেখেছি, হুম, সামনে পেছনে সাইডে, মানে পর্দার পেছন থেকে, হুম, বাক্সর ফাঁক থেকে, হুম, যত রকম ভাবে লুপ হোলস হুম, হুম, মানুষ এক্সপোজ হয়নি, মানে হুম, মানুষ হয়তো তাকে স্টেজে সামনে সিটের থেকে দেখেছে, হুম, কিন্তু আমার সেই সুযোগ ছিল যে আমি তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি। হুম, তো আমি একেবারে 100% বলবো, এই এমন এমন একটা মানুষ, মানে আমার বাবা পিসি সরকার জুনিয়র, উনি ওতপ্রোতভাবে হুম, সব সেন্সে একজন ম্যাজিশিয়ান। এবং উনি বোধহয় আরেকটা জন্ম পেলে উনি হুম, ম্যাজিশিয়ানই হতেন।
মানে আমার যতবার ওনার কথা শুনেছি বা ওনার সঙ্গে দেখেছি যতটাই, আমার ওনার হাসিটা, একদম, একদম। হাসি এবং কথা বলাটা হ্যাঁ, অদ্ভুতভাবে মনের মধ্যে একটা ছাপ ছেড়ে যায়। হ্যাঁ। সেইটা তুমি যখন ১ম মানে ছোট থেকে তো বাবা হিসেবেই দেখেছো। কিন্তু অ্যাজ এ পারফর্মার হিসেবে যখন তাকে দেখলে, ওইটাকে তোমার কিভাবে মনে রাখো? বা তুমি কিভাবে ওইটাকে এনালাইসিস করো আজকের দিনে? ১ম এই একটা অন্য লোকের কাছে যখন দেখতাম যে হঠাৎ আমার ফ্যামিলির সবাইকে দেখে লোকে কিরকম একটা শকড, একটা হুম, হুম, মানে অস্ট্রাক হয়ে যাচ্ছে, বুঝতাম না। কারণ আমি তো অভ্যস্ত। হুম, আমার হুম, বাবা যে হুম, জাদুকর, হুম, সেটাতে আমি অভ্যস্ত। কিন্তু আমার বাড়ির ভেতরে যে একেবারে অন্য রকমের একটা পরিবেশ, হুম, সেটা আবার আমার কাছে খুবই নরমাল। সেই যে পরিবেশ, সেই পরিবেশটাকে যখন আমি বুঝলাম যে অন্যদের কাছে হয়তোবা নেই, হুম, তখন আমার খালি একটা জিনিসই মনে হয়েছিল যে আমি তাদের লাইফে যা হোক করে হুম, ম্যাজিক আনবই। কারণ আমার যে এতটা ভালো লাগে। হুম, আর বাবাকে যে কাছ থেকে দেখতে পেলাম, হুম, বাবাকে যখন রিয়ালাইজ করি যে বাবা কত বড় একজন শিল্পী, হুম, কত বড় মাপের একজন শিল্পী, হুম, তার যে স্যাক্রিফাইস, তার যে জীবন দর্শন, সেটা কত উঁচুতে। এই বোধগুলো প্রত্যেকদিন বাড়ছে। মানে ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাকে যেভাবে চিনেছি, আরো ৫ টা বছর পরে আমার হুম, রেসপেক্ট আরো বেড়ে যাবে। কারণ সেই অবস্থাতেও সে আমার বাবা ছিল। হুম, হুম, কিন্তু একজন বাচ্চা মেয়ের কাছেও হুম, হুম, তার কোয়ালিটিটা এক্সেলেন্ট হবে, এবং একজন বয়স্ক মানুষের কাছেও তার কোয়ালিটিটা এক্সেলেন্ট হবে। এটা হচ্ছে তার হুম, মানে একটা ইউনিক সেলফ। আর আমার মনে হয় উনি এতটা অনেস্ট না, সেই কারণে উনি হয়তো সেইটাকে সবার মধ্যে ফিল করে নিজের মধ্যে টেনে হুম, আনতে হুম, পেরেছেন। বাবাকে আমি কখনো দেখিনি নিজের কাজের জায়গায়, ম্যাজিকের জায়গায় হুম। একটা সেকেন্ডের জন্যেও ফাঁকি দিতে। কক্ষনো না। এখানে একটা মা মা যেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন ম্যাজিক দেখি আমাদের মনে একটা বিশ্বাস হতে থাকে যে এটা সত্যি, সত্যি চমৎকার কিছু ঘটে। আ কিন্তু যত ম্যাজিশিয়ান আছে তারা বলে এটা হচ্ছে সায়েন্স আর প্র্যাকটিস, আর্টিস্টিক সেন্স সেটা। তো উম সেইটাই মানে তোমার মুখ থেকে শুনতে চাইছি যে যে আ আ ম্যাজিকটা কি পুরোটাই সায়েন্স? মানে অনেক লোকে ভাবতে থাকে যে এর মধ্যে বোধহয় কিছু তন্ত্র-মন্ত্র এইগুলো রয়েছে। এটা লোকের একটা জেনারেল পারসেপশন তৈরি হয়েছে বা তৈরি করে রেখেওছ হতে পারে বা এরকম একটা ধারণা আছে। সেইটা আরকি তুমি কিভাবে ম্যাজিককে এনালাইসিস করো? আসলে সত্যি কথা বলতে এই যে সায়েন্সের অ্যাপ্রোচ ম্যাজিকের প্রতি, হুম, এইটা আগে ছিল না। হুম, এই কনসেপ্টটা ১ম এ বাবাই আনে। কারণ প্রচুর মানুষকে উনি দেখেছিলেন চোখের সামনে মিসইউজড হচ্ছে। হুম, কারণ যেহেতু ম্যাজিশিয়ান মানে একজন ভীষণ ভালো অভিনেতা, হুম, যে কনভিন্স করতে পারেন তার সুপারন্যাচারাল পাওয়ার্স রয়েছে। হুম, আখিরে সেটা কিন্তু কমপ্লিটলি সায়েন্স বেসড, হুম, এবং অভিনয়টা এত সুন্দরভাবে হয়, এত ভাবে ইকুইপমেন্টস এর ইউজ রয়েছে, এত রকমের কারসাজি তার সাথে যুক্ত, যে দেখে মনে হয় যেন একেবারে মেসমারাইজিং একটা হুম, অন্যরকম কিছু ঘটছে। হুম, সেই জায়গা থেকে ম্যাজিক যারা দেখতে ভালোবাসে, তাদের একটা রোমান্টিক জগৎ রয়েছে। হুম, ম্যাজিক তারাই দেখতে পায় বা ভালোবাসে যারা ম্যাজিক অ্যাপ্রিশিয়েট করে। হুম, মানে আমাদের পৃথিবী ভর্তি মিরাকলস এমনিতেই ঘটে। কিন্তু যদি আমরা মিরাকল গুলো কিভাবে ঘটেছে সেটাকে অ্যানালাইজ করি, হয়তো আমরা বেসিক্যালি সায়েন্সই পাবো খুঁজে হুম, ওখান হুম, থেকে। তো ম্যাজিকটাকে খুব সরল মনে দেখে সেটাকে এনজয় করাটা হলো হুম, একটা স্বাভাবিক দর্শকের কাজ। হুম, কিন্তু এর পেছনে যে সায়েন্টিফিক সেলফ, হুম, সেটা আমরা জাদুকরেরা জানি, হুম, এবং আমরা যথেষ্ট এটাকে সেফগার্ড করি। এবং শুধু তাই নয়, এটা সেফগার্ড করার পেছনে কারণটা হলো এই বিদ্যেটা যদি ভুলভাল লোকের হাতে গিয়ে পড়ে, হুম, যেটা পড়েওছে অনেক ক্ষেত্রে, তারা কিন্তু সাধারণ মানুষকে মিসলিড করে, তাদেরকে ভয় দেখায়, এবং সেটার বিরুদ্ধে আমরা, মানে বাবা সবসময় বলে গেছেন যে আজকের ম্যাজিক হলো আগামী দিনের বিজ্ঞান। মানে হোয়াট ইজ ম্যাজিক টুডে উইল বি দ্য সায়েন্স অফ টুমরো। মানে ম্যাজিক হচ্ছে একটা হুম, হুম,
আহ, একটা প্রিভিউ দেখার মতো অফ দ্য সায়েন্টিফিক সেলফ ইন ফিউচার। এবং এইটাকে যদি লোকে বুঝে নিল একবার, তাহলে হয়তোবা এই আর্ট ফর্মটার প্রতি তাদের আরো বেশি রেসপেক্ট বাড়বে। কিন্তু সত্যি খারাপ লাগে এটা দেখে যে প্রচুর মানুষ আমরা, যদিও বা যতবার আমার বাবাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই ফিল্ডটাতে কতটা সায়েন্স আর কতটা সুপারন্যাচারাল কিছু, তো আমরা কমপ্লিটলি যে এটা সায়েন্স বেসড আর সায়েন্স ছাড়া কিচ্ছু নয় সেটা বলে যাওয়ার পরেও অনেক ইনোসেন্ট মানুষ রয়েছেন যারা ভুল ভাবে, বিশ্বাস করতে চায় না, বা তারা ওই না এটা এটা আমি ওটার বলবো মধ্যে তাদের, থাকতে চায় আর এটা কি। তাদের সিম্পলিসিটি। হুম। এবং সেই সিম্পলিসিটিটা আমারও ছিল, যদিও বা আমি নিজে একজন ম্যাজিশিয়ান, কিন্তু আমারও ছিল। কারণ আমি নিজে যেরকম ম্যাজিক দেখাতে ভালোবাসি, আমি ম্যাজিক দেখতেও ভালোবাসি। তো ম্যাজিক দেখতে সবাই ভালোবাসে, সেই সারল্য সেই সিম্পলিসিটি সবার মধ্যে রয়েছে। তো সেইটাকে নষ্ট করতে নেই। আমার মনে হয় যে যখনই একটা মানুষকে খুব সেই বাবল ভেঙে আমি বাস্তবটাকে প্রকাশ করে দিলাম, সেইটাকে ডাইজেস্ট করে বুঝে সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার মতো মানসিকতা খুব ম্যাচিওর্ড একজন ইন্ডিভিজুয়ালের মধ্যেই রয়েছে। তাই জন্য ম্যাজিক যতটা সিম্পল ঠিক ততটাই কঠিন। আর সেই কারণেই আমি বলবো যে ম্যাজিক দেখতে হলে প্রথমে ম্যাজিক কি সেটা একটু বুঝতে হবে, তাহলে ইউ ক্যান রেসপেক্ট ইট। আর শুধু তাই নয়, আমার বাড়িতে আমার দিদি হচ্ছে প্রফেশনাল ম্যাজিশিয়ান। আমার মনে হয় যে আমার দিদি ইজ দ্য রাইটেস্ট পার্সন যে এটার ব্যাপারে একেবারে সঠিকভাবে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবে, বিকজ হার লাইফ ইজ অ্যাবাউট প্রফেশনাল ম্যাজিক। যারা প্রফেশনাল ম্যাজিশিয়ানস তারা কিন্তু সকাল বিকেল রাত্রির প্রফেশনালি ম্যাজিক দেখান এবং সেটা মানুষের মনোরঞ্জনের জন্য করেন। যারা এই আর্টটাকে অন্যরকম ভাবে ব্যবহার করেন, মানুষকে ভয় দেখানোর জন্য, তাদেরকে চিট করার জন্য, তাদেরকে বলছি তারা কিন্তু খুব ভুল কাজ করছেন, একটা ভালো বিদ্যেকে উল্টো দিকে নিয়ে যাচ্ছেন। এবং আরো বেশি অ্যাডভান্সড লোক রয়েছে যারা ম্যাজিক রিভিল করে, কারণ তারা পারে না বলে, কারণ তাদের আর্টিস্ট্রি কম, কারণ তাদের ভয় আছে তারা নিজেরা পারফর্ম করতে পারবে না। এবং এটাকে একটা রিভিল করে সেটার পেছনে একটা বিশাল বড় এজেন্ডা রয়েছে, সেরম ভাবে মানুষকে আপনি হয়তো আমার বাবার ফেসবুক পোস্টে গেলে দেখতে পাবেন, আমার বাবার পোস্টগুলোর মধ্যে সব থেকে ফেভারিট পোস্ট আমার যেটা মনে হয়েছে যে বাবা প্রচুর লিখেছেন, উনি 22 বুকস অথর করেছেন, ম্যাজিক শিখিয়েছেন, ম্যাজিকের গল্প লিখেছেন, ওনার লিটারেচারের যে কন্ট্রিবিউশন সেটা সাংঘাতিক আর কি। তো সেই দিক থেকে বাবার লেখনী আমার ভীষণ ভালো লাগে, বাবার লেখা আমি পড়ি এবং সেটাকে অ্যানালাইজ করি। বাবা একবার লিখেছিলেন যে এই যে লোকেরা ম্যাজিকটাকে একটা আর্ট হিসেবে না গ্রহণ করে, এই যে একদম ভাইরালি লোককে দেখানো হচ্ছে যে মানুষকে বোকা বানানোর আর্ট ফর্ম হচ্ছে ম্যাজিক, এটা হচ্ছে ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী আর কি, মানে অল্প বিদ্যার জন্য এই ধরনের কথাবার্তাগুলো স্প্রেড করা হচ্ছে। এবং বাবা বলেছেন যে এই ধরনের লেখা বা এই ধরনের প্রচার ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, কারণ ওরা নিজেরাই জানে না ওরা ওরা কি বলছে। তো এই যে ভিডিওগুলো বানানো হয় বা এই যে ভিডিওগুলো দেখানো হয়, সেগুলো লোকে দেখছে এবং সেখান থেকে একটা ভুল ধারণা তাদের মধ্যে জাগছে, সেটা তাদেরকে মিসলিড করছে বেশি। কারণ হয়তো বা ম্যাজিকটাকে একটা বোকা বানানোর জিনিস এইভাবে অপমান করে একটা বিশাল বড় আর্ট ফর্ম যেটা ইন্ডিয়ার আইডেন্টিটি, সেটাকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, যেটা আমাদের একদমই মনে হয় না। যদি কেউ নিজের দেশকে ভালোবাসে, নিজের জাতির প্রতি কোনো তাদের কন্ট্রিবিউশন রাখার মতো মানসিকতা থাকে, তাহলে একটু বিচার বুদ্ধি দিয়ে এই পোস্টগুলো করা উচিত। তোমার দৃষ্টিতে কে বেশি সাকসেসফুল? আমার মনে হয় আমার একটা সেলফি রয়েছে, আর সেটা হচ্ছে ম্যাজিশিয়ান মৌবনি। কারণ আমি ম্যাজিশিয়ান মৌবনির থেকে তো অভিনেত্রী মৌবনিকে আলাদা করতে পারছি না। আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই যে আমি রূপলী পর্দার জাদুকরি হব। সেই করতে গিয়ে কবে যে ফিল্মে অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে আমার নিজেরই মানে সেন্স নেই।
তো আমার চিরকালেরই ইচ্ছে ছিল যে আমি একটা নতুন কিছু করব এবং আমি ম্যাজিক দেখাবো। এটা আমার মতো করে ম্যাজিক দেখানো। এবং বাবার মুখে শুনেছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন, হুম, তার হুম, হুম, বিখ্যাত একটা কথা রয়েছে যে যখন কোনো শিল্পী সে তার শিল্পকলায় একদম শীর্ষে পৌঁছে যান, ব্রিলিয়েন্সে পৌঁছে যান, হুম, তখন আমরা বলি যে সে সেই জগতে হুম, জাদুকরী বা জাদুকর হয়ে হুম। গেছে। তো আমি সেই জাদুকর হতে চাই। তুমি কি করে বলি যে আমি শুধু অভিনেত্রী? এই মুহূর্তে কি কাজ চলছে? এই মুহূর্তে আমি অনেকগুলো কাজ একসাথে করছি হুম, হুম, অ্যাকচুয়ালি। অফকোর্স আমার একটি সিনেমার শুটিং চলছে, পূর্ণেন্দু হালদারের ডিরেকশনে ভূতনি বউ এই ছবিটার নাম, হুম, ভীষণ মজার একটি গল্প। হুম, আম, সেই ছবিটার শুটিং চলছে। তারপরে আমার একটি তেলেগু ছবি রিলিজ হবে, হুম, ছবিটার নাম হলো ওয়াসিকারা। তো সেইটা নিয়েও একটু ব্যস্ত আছি। আর এছাড়া নতুন অনেকগুলো স্ক্রিপ্টস পড়ছি। তো হুম, তার মধ্যে একটা না একটা আই থিংক হুম। এই বছরের শেষের মধ্যে শুরু হয়ে যাবে। আর যদিও বা তাদের নামগুলো এখন রিভিল করা না, না, একদমই নয়। সম্ভব না আর কি। হ্যাঁ, আর এছাড়া তো আম, প্রচুর ওয়ার্কশপস অর্গানাইজ করছি, হুম, যেখানে মানে আমি যে 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 সাবজেক্ট গুলোতে খুব স্ট্রং, হুম, সেই সাবজেক্ট গুলোকে নিয়ে এগোচ্ছি। আমার মনে হয় যে এই মোমেন্টে শিক্ষা বা জ্ঞান, সঠিক জ্ঞান আর্টস সম্পর্কে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। হুম, সেই মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত যারা চাইছে সে জ্ঞানটাকে অর্জন করতে। হুম, কারণ এখন একটা এমন সময় যে পার্টিকুলারলি কোভিড এর পর অনেক গুণী মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হুম, একটা ভীষণ অদ্ভুত পরিকাঠামোর মধ্যে আমরা রয়েছি, যেখানে একটা ওয়ার সিনারিও, হুম, তারপরে রিসেশন, আমাদের এই জেনারেশনের উপরে অনেক আঘাত একের পর এক হলো। আমার মনে হয় একমাত্র জ্ঞান থাকে। হুম, আর সেই কারণে একটা আর্টিস্টিক লেভেলে আমি সিনেমার পর্দায় অভিনয় করেছি, নাচ করছি, ছবি আঁকছি, মডেলিং জগতে একদম মিস ইন্ডিয়া হয়ে, মিস ইউনিভার্সে রিপ্রেজেন্ট করে অ্যাওয়ার্ড জেনেছি। এগুলো নিজের শুনতে ভালো লাগছে, নিজের হুম, অন্যকে বলতে, নিজের অ্যাকোলাডস এর ব্যাপারে ভালো লাগে। কিন্তু যদি আমি কিছু ফেরত দিতে চাই মানুষকে, সেটা হচ্ছে আমরা যে জিনিসটা শিখেছি সেটা একেবারে সেই সব মানুষের সাথে শেয়ার করে তাদেরকেও সেই জ্ঞানের আলোটা দেওয়া, যেখান থেকে তারা নতুন একটা কিছু ক্রিয়েট করতে পারবেন। হুম, কারণ আমাদের গুরুরা তো এখন এই মুহূর্তে কোভিড এর পর থেকে একটা ড্রাস্টিক চেঞ্জের জন্য হুম, হোক হুম, বা কি জানি কি কারণে আমাদের এখন সেরকম একটা আমব্রেলা যেটা হুম, মানে বাঙালি জাতিটার ওপরে ছিল, ইন্ডিয়ার ওপরে ছিল, একটা বিশাল শিফট এসছে। আর এটা শুধু ইন্ডিয়ার ওপরে নয়, গ্লোবালি এটা ঘটেছে। তো এখন আমার মনে হয় যে খুব সুন্দর একটা সময়, হুম, যেখানে যে যতটা জানে, হুম, যার কাছে যতটা শিক্ষা রয়েছে, সেটা একে অপরকে যদি আমরা শিখে পড়ে বুঝে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি, তাহলে এখান থেকে আমাদের খুব উন্নতি হবে, খুব ভালো থাকবো আমরা। হুম। মেন্টাল হেলথ নিয়ে একটু কথা বলি তোমার সঙ্গে। সেটা হচ্ছে কি, আমাদের জীবনে ব্যস্ততা, আমাদের কাজ করতে হবে, সবটাই মেনে নিয়ে দু ধরনের জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আমাদের হ্যাঁ, জীবনে পড়ে, সেখানে রোজ একটা নতুন করে একটা পারসেপশন তৈরি হচ্ছে, সেখানে মানুষকে ট্রোল করা হচ্ছে, তার মানে কি, তার জেন্ডার বলো, তার ভাষা বলো, যে কোনো কিছু, যা হ্যাঁ, কিছু নিয়ে যে কোনো মুহূর্তে আমরা ট্রোল হয়ে যাচ্ছি। এবং এই সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমটা এমন, আমরা যে মাইন্ড স্টেজে থাকি সেখানে আমাদের নিয়ে যায়, নিয়ে চলে যায় বারবার বারবার, আমাদের অ্যানালাইসিস করতে থাকে। এবং এর ফলে একটা আমাদের আলাদা একটা জগৎ তৈরি হয়ে গেছে। আমরা মাঝে মধ্যে একদম লোতে চলে যাই, হুম, ডিপ্রেশনই বলতে পারি। তো ডিপ্রেশনে চলে যাই, সেইটা কাটিয়ে ওঠার জন্য বা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য আসে তো, মানুষের তো আপস অ্যান্ড ডাউনস জীবনে আসবে। তো হ্যাঁ। সেইটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? আসলে এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখে এই যে সব মানুষ সারাক্ষণ ভালো রয়েছে, এই যে প্রজেকশনটা, হুম, এই প্রজেকশনটাকে আমরা খুব ব্রেনলেস ভাবে অ্যাবজর্ব করি। হুম, মানে একটা মানুষ তার ভালো কথা স্প্রেড করছে হুম, হুম, সোশ্যাল মিডিয়াতে, সেটাতে তো আমার আনন্দ হওয়ার কথা, হুম, সেটাতে তো আমার ডিপ্রেসড হওয়ার কথা নয়। হুম,
যদি আমি অন্যরা ভালো আছে সেটা থেকে ডিপ্রেসড হতে থাকি, তাহলে ডেফিনেটলি আমার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। প্রথমত সেটা, হুম, যে এটাই স্বাভাবিক যে সবাই ভালো থাকবে, নাকি আমি অন্যদের খারাপ চাই। তো অন্যরা খারাপ থাকলে যদি আমি ভালো থাকি, হুম, এইটা আমি জানি না কোন দেশি হুম, হুম, থট প্রসেস। আমার মনে হয় যে এটা নিয়ে যারা খুব কথা বলছে, হুম, এই মেসেজটাই ভুল মেসেজ, যে সোশ্যাল মিডিয়া দেখে লোকে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। হুম, রাদার সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, অনেক এক্সপোজার দিচ্ছে, অনেক জায়গায় অনেক সরল মানুষের কাছে সোশ্যাল মিডিয়া পৌঁছে গিয়ে ওখানে যে গোলযোগের মধ্যে রয়েছে তাদেরকে সেই গোলযোগ থেকে বাঁচিয়ে এনেছে। তো আমরা শুধু এইটুকুনি ভাবছি ট্রোলিং এর কথা। হুম, এবার ট্রোলিং এর ব্যাপারটা হলো যে যে মানুষটা ট্রোল করে সে কিন্তু সামনাসামনিও গালি দেয়। হুম, এখন প্রবণতাটা হচ্ছে যে রাস্তা দিয়ে একটা মানুষ হয়তো গাড়িটাকে একটু গা গা হুম, ঘেঁষটে নিয়ে পাস করলে তাকে দুটো গালি দিয়ে দিলাম। এইটা তো প্র্যাকটিস হয়ে গেছে আমাদের। হুম, সেই কারণে কালচারালি হয়তো আমরা সেইটাকে ইমবাইব করছি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরকে নানা রকম ভাবে কথা বলে আহ হুম, কটূক্তি করছি বেসিক্যালি। কটূক্তি করছি, হুম, এবং আমাদের হয়তো আইডেন্টিটি এখানে যেহেতু কেউ ধরতে পারছে না, হুম, কেউ তাড়াতাড়ি গিয়ে চেক করতে পারছে না, হুম, কারণ লিখে পালিয়ে যেতে তো কোনো ভয় নেই, হুম, জাস্ট লিখে পালিয়ে গেলাম, দায়িত্ব নেই কোনো। এখানে আমার মনে হয় যে গভর্নমেন্টের হাত হুম, খুব স্ট্রং ভাবে আসা উচিত, যেরকম চাইনিজ গভর্নমেন্ট একটা হুম, অসাধারণ কাজ করেছে। এডুকেটিভ এবং পজিটিভ মেসেজ ছাড়া কোনো ভিডিও কন্টেন্ট হুম, চায়নাতে কিন্তু দেখানো হয় না। হুম, এবং আমার মনে হয় যে সেন্সরশিপ যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা যেই নাকি আমরা আহ, একটা কড়াকড়ি করব, হুম, যে এখানেও তোমাকে একটুখানি বিহেভ করতে হবে। কারণ প্রথমত তুমি যে কোনো মানুষকে যা তার জিনিস লিখে অফেন্ড হুম, করতে পারো না, কারণ সেটা সোশ্যাল মিডিয়া হোক আর যেখানেই হোক না যেখানে কেন। হোক না কেন। সোশ্যাল মিডিয়াটা তো কোনো ট্র্যাশ ক্যান নয় হুম, যে আমি যা পারবো তাই হুম, দিয়ে ভাবলাম যে ও কিছু হবে না। এই যে সোশ্যাল মিডিয়ার প্রতি একটা ডিসরেসপেক্ট, আমার এটা ভালো লাগে না। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আমাদের সোশ্যাল হয়ে উঠে হেল্প করবে, সেটাই অনেক হুম, উন্নতির বিষয়। এবং একটা যে কোনো নতুন আবিষ্কার যখন প্রথম প্রথম আসছে, সেটা নিয়ে হুম, হুম, নানা রকমের এক্সপেরিমেন্ট মানুষের মধ্যে হয়। এই জেনারেশনের মধ্যে আমাদের অনেক নতুন জিনিস এসছে, যেমন হুম, ল্যাপটপ এসছে, মোবাইল এসছে, হুম, এআই এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, কত কি এসেছে। আমার মনে হয় মানুষ এখন সোশ্যাল মিডিয়াকে অ্যাবজর্ব করছে। আর বেশি দিন নয়, কিছুদিনের মধ্যেই তারা বুঝে যাবে যে তাদের মেন্টাল হেলথ কতটা, মানে যে লিখছে হুম, খারাপ হুম, কথাগুলো, যে নিজে লিখছে, যে হুম, পড়ছে তার কথা বলছি না, হুম, সেটা তো পরে আসছি, হুম, যে একটা খারাপ কথা লিখছে সে নিজেকে কতটা সেলফ হার্ম করছে। হুম, কারণ খারাপ লিখলে খারাপ হয়, হুম, তার নিজের খারাপ হয়। সেটার যখন সেন্স কিভাবে খারাপটা ঘটছে যখন মানুষের হয়ে যাবে, হুম, তখন কিন্তু সে খারাপ জিনিস লেখা বন্ধ করে দেবে। সে বুঝবে যে সে হুম, হুম, যেটা অ্যাকচুয়ালি জিনিসটার ব্যাপারে কথা তুলে প্রিচ করতে চাইছে, সেইটুকুনির হুম, বাদে তার আর কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই, হুম, বা না থাকলেও চলবে। একদম। জীবনে টাকা কতটা ইম্পর্টেন্ট? টাকা আমি বলবো খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু টাকা একটা এনার্জি, হুম, যেটা আমি খুব বিশ্বাস করি, হুম, যে ইটস আ ভেরি হেলদি এনার্জি, যেটা আমরা চাই আমাদের জীবনে থাকুক। হুম, আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনে ভুরি ভুরি টাকা থাকুক। হুম, হ্যাঁ, এবং সে যেন টাকার যে কষ্ট, হুম, সেটা কখনো ফেস না করে। আর সেটার জন্য প্রথমত যেটা করতে হয়, আমার মনে হয় টাকাকে ভ্যালিউ দিতে হলে নিজেকে একটা ভালো মানুষ হতে হয়। হুম, সেই ভালো মানুষ হলে আজকে প্রত্যেকটা নোট যতটা ভ্যালুয়েশন হুম, ধরে, হুম, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। হুম, একটা নোট বা বেশ কিছু নোট, সেটাকে দিয়ে আমি কি কিনলাম বা বেচলাম, সেইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে আমি কি রেখে গেলাম টুয়ার্ডস দ্য কন্ট্রিবিউশন, মানে ইন টার্মস অফ এনার্জি। হুম, ওই এনার্জিটা আমি হয়তো পিস অফ পেপার, সেখানে আমি অনেক জিনিস নিয়ে এলাম, এইটা ভাবছি। হুম, কিন্তু আমি আখিরে সেইটার ব্যাপারে যে থটটা হুম, ক্যারি করছি, আই থিঙ্ক ওটা বেশি দরকারি, হুম, যে আমি টাকার ব্যাপারে কি ভাবছি।
আমার কাছে টাকা একটা ভীষণ সুন্দর জিনিস, হুম। এবং সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে অনেক মানুষের জীবন সুন্দর করে তোলা যায়। আমার কাছে টাকা সেটাই। তোমার কি মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি যে পরিমাণে কাজ করছো, আহ, তাতে আরো একটু বেশি তোমাকে ডাক পাওয়া উচিত ছিল বা আরো বেশি সংখ্যক কাজ করা উচিত ছিল? অ্যাকচুয়ালি যেভাবে মানুষ ক্যারিয়ার প্ল্যান করে হুম। বা ক্যারিয়ারিস্টিক লিপস নেয় হুম। বা চক আউট করে যে আজকে আমি এই ডিরেক্টরের সাথে কাজ করব, হুম। হুম। তারপর আমি ওই ডিরেক্টরের সাথে কাজ করব, আমার পুরোপুরি ক্যারিয়ার পাথটা ওইরকম হুম। নয়। হুম। আমি শুধু চেয়েছিলাম গ্রোথ, হুম। একজন আর্টিস্ট হিসেবে যেখানে আমি শিখবো এবং প্রতিটি পদে পদে আমার এই আর্ট ফর্ম সম্পর্কে আমার নলেজ বাড়বে, এবং সেই নলেজটাকে দিয়ে আমি অন্যদের ভালো করব। হুম। যে কারণে আমি যখন কোনো ডিরেক্টরের সাথে কাজ করেছি, সে বিশাল একজন ডিরেক্টর হলেও হুম। একদম নতুন একজন ডিরেক্টর যে সবে সবে কাজ করছে, হুম। আমি দুজনকেই রেসপেক্ট করেছি, কারণ আমার মনে হয় দুজনের কাছ থেকেই শেখার আছে। হুম। আর যদি আমি বলি যে সেই হুম। রেডার হুম। যেখানে হুম। আমার কাজের ভ্যালুয়েশন এই ইন্ডাস্ট্রিতে সঠিকভাবে হয়েছে কিনা, হুম। তো আমি বলবো যে আমি তো সেইভাবেই আহ, এই ফিল্ডটাকে দেখিনি। হুম। তো হয়তো সেই কারণে ফিল্ডটাও আমাকে সেইভাবে দেখেনি। হুম। আমি খুব সিম্পল হার্টেড ভাবে এই কাজটা যেটা আমি করছি সেটাকে খুবই নমস্য ভেবে ভালোবেসে কাজটা করেছি। কখনো এই হিসেব করিনি যে কত টাকা পেলাম হুম। বা কত আমি লাভ করলাম। হুম। আমার শিক্ষামূলক একটা হুম। কনসেপ্ট ছিল আমার ক্যারিয়ারের ব্যাপারে। আর সেই কারণে আমি বলবো যে আমি প্রচুর শিখেছি। এই যে 50খানা ছবি আমি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে করেছি, সেখান থেকে প্রত্যেকটা ছবিতে যে ক্যারেক্টারগুলো আমি করেছি এবং প্রত্যেকটা ছবিকে সাকসেসের মুখ দেখানো, এইটুকুনি আমি বলতে পারি যে আমার প্রডিউসার্স আর ডিরেক্টরস যারাই আমার সাথে কাজ করেছেন তারা অত্যন্ত হ্যাপি, এবং এই হ্যাপিনেসটা হুম। যে হুম। অ্যাজ আ ফ্যামিলি আমি শেয়ার করতে পেরেছি, এটা শুধু যারা আমার সাথে কাজ করেছেন তারা জানবেন। হুম। এটা হয়তো বা একটা গ্রোথ প্রসিজিওর, কারণ আমি কখনো কোনো ডিরেক্টরকে ট্যাপ করে এরম বলিনি যে আমি তার সাথে কাজ করতে চাই। হুম। ওইভাবে কাজ করাটাতে আমি বিশ্বাসী নই। আমার মনে হয় যে একটা মানুষ যখন তোমাকে ইনভাইট করছে হুম। 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 একটা টিম জয়েন করতে, তার মানে কি সে তোমার মধ্যে একটা কিছু দেখছে হুম। যেটার থেকে তুমি ওখানে কিছু শিখতে পারো। তো সেই সূত্রে আমার মনে হয় যে আমি খুব হ্যাপি। হুম। কিন্তু আহ, আমি এই র্যাট রেস বলতে যেটা, হুম। এই যে আমি 4টে ছবি পেয়েছি তুমি 5টা পেয়েছো, আমি অমুক ডিরেক্টরের সাথে কাজ করেছি তুমি করোনি, হুম। হুম। বা আজকে আমার হাতে এই অ্যাওয়ার্ড রয়েছে তুমি তো পাওনি, হুম। বা আরো বাজে ফোন করে হুম। হুম। প্রডিউসারকে বললাম যে অমুক নায়িকাকে কাজটা দিও না, এগুলোতে আমি বিশ্বাসী নই। কারণ আমার সাথে আমার ছবিগুলোতে যে মেয়েগুলো সেকেন্ড লিডে কাজ করে তাদেরকে আমি ইকুয়াল সুযোগ দিই, ঠিক যতটা সুযোগ আমি পাই। কারণ আমার মনে হয় যে যে কোনো ট্যালেন্টকে যদি আমি ইম্পোজ করি, হুম। ডিস্টোর্ট করি, হুম। সেটা কোথাও না কোথাও গিয়ে ধরা পড়তে বাধ্য। হুম। কারণ আজকে হয়তো আমি একটা অন্য কোনো মানুষকে ছোট দেখালাম, কিন্তু সেটা বেশি দিন তো থাকবে না। হুম। কারণ সেই অ্যাক্টিংটা কন্টিনিউ করতে হবে, কোথাও একটা একদমই গিয়ে তো তাই। সিন এন্ড হবে। হুম। হুম। আমাদের জীবনে কি ইনটলারেন্স এসছে আজকের আহ, রেসপেক্টে দাঁড়িয়ে, তোমার কি মনে হয়? হুম, আমার যেটা মনে হয় ইনটলারেন্স একটা ভীষণ হেভি ওয়ার্ড। হুম। কারণ আমার মনে হচ্ছে যে এই যে আমাদের টেরর অ্যাটাকস হুম। পুরো পৃথিবী জুড়ে হুম। জুড়ে হুম। ছড়িয়ে পড়েছে, হুম। বা আমরা একদম বেসিক জীবনে যদি ফিরে আসি, হুম। এই যে রাস্তায় বেরোলে দুটো তিনটে মানুষ সবসময় রেগে রয়েছে, হুম। একে অপরের সাথে খুব বিচ্ছিরি ভাবে কথা বলা, 2 মিনিট টাইম না থাকা একে অপরের জন্য, হুম। কথা শোনার কোনো টাইম নেই, হুম। বা অন্যকে বুঝতে হবে এই সাইকোলজিই নেই, এবং এই যে ধারণা যে মানুষ আমার ক্ষতি করছে, হুম। এইগুলো কে শুরু করেছে আমি জানি না। নিশ্চয়ই কি এটা শুরু করেছে, কিন্তু আমি এইটুকুনি বলছি দিস ইজ নট লাইফ। হুম। বেসিক যে পৃথিবীটা ঈশ্বর গড়ে দিয়েছে, হুম। বা ইউনিভার্স গড়ে দিয়েছে, বা কোনো এনার্জি গড়ে দিয়েছে, হুম। যেভাবেই আমরা জিনিসটাকে অ্যানালাইজ করি না কেন, খুব সুন্দর। কারণ আমার আগেও পৃথিবী ছিল এবং কোনো না কোনো কারণে পৃথিবীটা আমার পরেও পরেও চলবে। থাকবে একদম। তো
তো সেই কারণটাকে তো আমি ছোট করতে পারি না, কারণ কারণটার একটা ছোট্ট নমুনা আমি নিজে। হুম তো আমি যদি বলি আমি কারণের ঊর্ধ্বে, হুম তাহলে প্রমাণ করতে হবে যে আমি কারণের ঊর্ধ্বে। মানে আমার একটুখানি বোকা বোকা মনে হয় যে যখন আমরা জীবন সংক্রান্ত বাজে কথা বলি, হুম বা বলি এই প্রফেশনটা খুব কেমন একটা, যেন অ্যাক্টিং যারা করে তারা খুব খারাপ, হুম। বা অন্যান্য কোনো একটা প্রফেশনের হ্যাঁ, ব্যাপারে। এইটা আমাদের মধ্যে সবসময় হয়, যেটা হচ্ছে যে আমার মতের সঙ্গে সহমত না হলেই তাকে আমরা শত্রু ভেবে নেই। হ্যাঁ, এইটা আমাদের মধ্যে একটা তীব্র আকার ধারণ করেছে বিগত কিছুদিনে। মানে সেটা একদম। আমার যেটা খুব দেখে মনে হয় যে মানুষ বোধহয় ভাবতে ভুলে গেছে হুম, লজিক্যালি। যে এই যে একটা কেউ এসে বলল যে হুম, আহ, একটা গালিগালাজ করে দিল বা একটা হুম, হুম, এনভায়রনমেন্টটাকে বিচ্ছিরি করে দিয়ে চলে গেল, সে কি 2 মিনিটের জন্য ভাবলো না যে এইটার কোনো রেসিপ্রোকেশন হুম, তাকেও হুম, ফেস করতে হবে কখন একটা। মানে এই যে আমরা ভাবছি যে রাতারাতি আমি হুম, 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 সবকিছু পেয়ে যাব, টাকাও রাতারাতি পাবো, হুম, ফেমও রাতারাতি পাবো, কাজটাও করব অল্প, লাফিয়ে চলে যাব একটা হুম, হুম, কোথাও। এটা কি হয়? মানে আমার বক্তব্য হুম, হচ্ছে হুম, সেটা হলেও কতদিনের জন্য থাকবে, সেটা লঞ্জিভিটি কতদিন? আমরা বাস্তবে জানি যে সেটা হুম, হুম, তাই, বইতে পড়েছি তাই, প্র্যাকটিস করছি লাইফে তাই, কিন্তু হঠাৎ প্র্যাকটিক্যালি যখন আমার জীবনের ক্ষেত্রে সেটার ইমপ্লিমেন্টেশনের জায়গাটা হুম, আসছে, হঠাৎ সেই বই, স্বাভাবিক জীবন, প্যারেন্টস, বন্ধু বান্ধব, রিয়ালিটি সবকিছু এত ফেক হয়ে গেল। হুম, আমি তো এই লজিকটা বুঝি না যে হুম, তাহলে হয়তো বুদ্ধিটা কোথাও কোথাও আমাদের ফেল করছে, কমন সেন্স নেই আমাদের। হুম, ইনটলারেন্স তাদের মধ্যেই আসে যাদের কমন সেন্স নেই, হুম, কারণ কমন সেন্স থাকলে কেউ ইনটলারেন্ট হবে না। আজকে আমার যদি সেই বেসিক মানে অ্যাপ্রোচ থাকতো যে আমি একটা মানুষকে গুলি দিয়ে উড়িয়ে না না হুম, হুম, দিয়েও সুষ্ঠুভাবে বাঁচতে পারি, হুম, তাতেও আমি ভালোই থাকবো, হুম, তাতেও আমার জীবনটা একটা পাপীর জীবন নয়, এই ধারণাটা যদি আমি হুম, নিতে হুম, হুম, পারলাম, তাহলেই তো হয়ে গেল। কারণ কে বলেছে যে আহ, তুমি যে হুম, আমাকে জাজ করছো হুম, সে পৃথিবীর লাস্ট ওয়ার্ড? একদমই লাস্টটা কি তাই, দেখেছে সে? একদমই তাই। একদম সে গ্যারেন্টি নিতে পারবে যে সে যেটা বলছে সেটা এক্কেবারে 100% কারেক্ট? হুম। কেউ জানে না। আর যেখানে কেউ জানে না, আমার মনে হয় কারোর কোনো মত দেওয়াই উচিত না। বই পড়া হয়? খুব ভীষণ ভালোবাসি বই পড়তে, এবং আমি একটু থিওরিটিক্যাল বই বেশি পড়ি। হুম, বেদ বেদান্ত, হুম, উপনিষদ, হুম, তারপরে কামসূত্রা, হুম, এই বইগুলোর মধ্যে অনেক হুম, রসদ রয়েছে হুম, যেগুলো আমার মনে হয় যে আমরা খুব বিচ্ছিরি ভাবে ইউজ করি, হুম, মানে মিস ইন্টারপ্রেটেড, হুম, কারণ আমরা ডিপে ঢুকে পড়ি না। হুম, যে কোনো আর্ট ফর্ম সঠিকভাবে শিখতে হলে হুম, কিছু জিনিস মানুষকে জানতে হবে, হুম, এবং কিছু জিনিস মানুষকে পড়তে হবে। তার জ্ঞানের যে ভান্ডার সেটা তাহলে ডিপ হবে। হুম, যত বেশি সে নলেজেবল হবে, হুম, তত বেশি সে তার ক্রাফটটা নিয়ে নতুন নতুন কাজ করতে পারবে, এবং এর বাইরে আর কিছু নেই। মানে আমরা যে ভাবি যে এই যে আহ, একটা ফেক এক্সিস্টেন্স, হুম, যেখানে অন্যের ক্ষতি করলে আমি দুঘাট এগিয়ে যাব, এইটা এই এই যে এক্সিস্টেন্সের যে ল্যাডারটা তৈরি করেছি আমরা, হুম, এই ল্যাডারটাই নেই। হুম, মানে ভাবুন একটা ল্যাডার যেটা আমরা তৈরি করেছি যেটা নেই, সেখানে আবার পা দিয়ে দিয়ে রোজ উঠছি, হুম, আবার সেটাকে হারিয়ে ফেলার ভয়। হুম, মানে কতটা বড় বোকা বোকা হুম, ইমাজিনেশন হুম, থাকলে, মানে ইমাজিনেশন দু রকমের হয়, হুম, একটা হচ্ছে যেটা তোমাকে হেল্প করছে, আর একটা হচ্ছে তোমার ফোবিয়াকে হেল্প করছে। হুম, এগুলো হচ্ছে সব ফোবিয়া ওরিয়েন্টেড চিন্তাধারা, হুম। অ্যাংস্ট। বাস্তবতা, সেইটা আমি খাজুরার মন্দির গিয়ে তো দেখছি। হ্যাঁ, আমাদের জীবনে তো ওটা রয়েছে। না আসলে মানে সেইটা আমার, নিয়ে কথা বলতে গেলেই হচ্ছে গিয়ে হ্যাঁ যে তুমি আমি আমার রাস্তায় কথা বলছো না। আসলে আমি উইমেন এম্পাওয়ারমেন্টের অনেক কাজ করেছি, হুম, হুম, এবং উইমেন এম্পাওয়ারমেন্টের অনেক কাজের মধ্যে যেটা একেবারে গুরুত্বপূর্ণ কাজ, যেটা হুম, আমার মনে হয় ঘরে ঘরে এবং আমাদের স্কুল, আমাদের কলেজে, আমাদের একদম কিন্ডারগার্টেন হুম, হুম, লেভেল থেকে ইনকর্পোরেট করা উচিত, সেটা হলো সেক্স এডুকেশন। হুম, সেক্স এডুকেশন কি, যেরকম আমরা ভাবি একটা ভীতি রয়েছে
হুম, কথাটা শুনলে ওরে বাপরে বাপ আমার হুম, ছেলে বা মেয়েটাকে পাকিয়ে দিল। হুম, একদম তা নয়। তার ব্যাপারটাই এটা হুম, যে যদি তুমি সেরকম একটা কোনো জিনিস কখনো দেখো, হুম, কখনো বোঝো, হুম, কখনো তোমাকে ফেস করতে হয়, কখনো তোমাকে হ্যান্ডেল করতে হয়, হুম, তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটার বিদ্যা, হুম, যেটা একেবারেই মিসইউজ হওয়ার ভয় হুম, আমরা লক করে রেখে দিয়েছি। হুম, শুধু এই কারণে যে অ্যাকচুয়ালি ওই বিদ্যাটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে জাতিগতভাবে হুম, আমরা এগিয়ে থাকবো। হুম, তার মানে কি, সঠিক টিচার্স দরকার, হুম, যারা সঠিক অ্যাঙ্গেলে জিনিসটাকে পড়াতে পারবে, বোঝাতে পারবে। এবং একটা বাচ্চা মেয়ে বা ছেলের সিকিউরিটি, হুম, সে যখন ছোটবেলায় একটা মেয়েকে দেখছে, একটা ছেলে যখন একটা মেয়েকে দেখছে, সে কি দেখবে, কেন দেখবে, কি করতে দেখবে, এই নিয়ে তো আমাদের কোনো বাড়িতে কথা হয় না। হুম, বাবা মারা বাবা মার মতো শাসন করে, এবং শাসন করার পরে তারা হয়তো বা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিজেদের পার্সপেক্টিভে ছেড়ে দেয়। হুম, যখন কিনা এই সব জায়গাগুলোতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে কাউন্সিলিং এর প্রয়োজন, হুম, সেই কাউন্সিলিংটা যদি স্কুল লেভেলে খুব সুন্দরভাবে একেবারে রিলিজিয়াসলি ইমপ্লিমেন্ট করা হয়, তখন আমার মনে হয় যে মানুষের মধ্যে এই যে ভুল ধারণাগুলো, এই যে স্যানিটারি প্যাড নিয়ে ভুল হুম। ধারণা। এইখানে আমি একটা রিমার্ক হ্যাঁ, করতে চাই। সেটা হচ্ছে অনেক কলকাতার বাইরে অনেক হ্যাঁ, শিক্ষিত বাড়ির, হ্যাঁ, একদম কোট করছি, শিক্ষিত বাড়ির হুম, পুরুষ মানে তার একটি মেয়ে আছে। হুম, সে তার মেয়ের জন্য স্যানিটারি ন্যাপকিন হুম, কিনে আনেন না। সেটার দায়িত্ব হচ্ছে মা বা দিদির। হুম, এবং আ মেয়েটি তার বাবাকে গিয়ে বলতেও পারে না যে, হুম, "আমার স্যানিটারি ন্যাপকিন চাই একটা।" হুম, হুম, এটা তার বাড়িতে এই কথা বলার টুকুও স্পেস নেই। স্পেস নেই। এই যে এই যে স্পেসটা দিলে মানুষ বেটার থাকবে, হুম, এই যে কমফোর্ট জোনটা, এখানেই তো আসছে শিক্ষার জায়গা, হুম, যেখানে আমাদের অত বছর পুরনো সব হুম, টেক্সট গুলোর মধ্যে এইগুলোকে কেন্দ্র করে কিভাবে ম্যাচিওর হ্যান্ডলিং হবে, হুম, মানে আমাদের সেক্স সম্পর্ক যে কোনো জিনিসের ইম্যাচিওর হ্যান্ডলিং এর ফলে আজকে রেপের সংখ্যা বাড়ছে। আজকে স্কুল কলেজে একে অপরের মধ্যে আহ অল্প বয়সে নানা রকমের রিলেশনশিপস দেখা দিচ্ছে। হুম, একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে সে যদি প্রেমে পড়ে, হুম, সে সেই রিলেশনশিপটাকে নিয়ে কি করবে হুম, সে যদি নাই জানলো, হুম, সেই স্টেট অফ কনফিউশনে, মানে সে তখন সবে সবে একটা কারোর প্রেমে পড়েছে, হুম, তার দারুণ লাগছে ব্যাপারটা, এবার সেই মোমেন্টে সে যদি কোনো ভালো বন্ধু না পেলো, হুম, গাইড না পেলো, সে তো উচ্ছন্নে যাবেই। হুম, এবং তখন যদি খুব সুন্দর করে পার্সেল করে আমি একটা পর্ন এই না উপহার হুম, দিলাম, হুম, তার মাথাটার অবস্থা কি হবে? হুম, সুতরাং যেরকম একটা এজ, একটা শিক্ষার পরে একটা মানুষ এইরকম একটা জিনিস দেখার পরে এটার থেকে স্পয়েল হবে না, হুম, কনসেপ্টটা হলো যে তুমি চ্যালেঞ্জ বোধ করবে না, হুম, ওরকম একটা জিনিস যদি তুমি দেখো, তোমার যে মূল্যবোধ হুম, সেটা তুমি চেঞ্জ করবে না, হুম, কারণ তোমার মধ্যে সেই ম্যাচিওরিটিটা রয়েছে যে এটা আমি কি দেখলাম সেটাকে অ্যাসেস করার। হুম, আর শুধুই কি একটা ফিজিক্যালিটির মধ্যে পর্ন রয়েছে, এরকম লুকানো পর্ন হুম, নানা ভাবে আরো বিচ্ছিরি বিচ্ছিরি আকার নিয়ে রয়েছে। হুম, আমরা পর্নটাকে আইডেন্টিফাই করতে বলে পেরেছি হুম, বলে আমরা ওটাকে একটা নাম দিয়েছি। হুম, হুম, সামাজিকভাবে মেন্টাল পর্নোগ্রাফি নানাভাবে এক্সিস্ট করছে। অ্যাকচুয়ালি আমরা পর্নটাকে এখন আইডেন্টিফাই করতে পেরেছি, থ্যাঙ্কফুলি। হুম, তা মানে আমরা একটা ডেফিনিশনে আনতে পেরেছি হুম, যে এটাকে পর্ন বলে, হুম, এবং আমরা এটাকে নিয়ে এইটা ভাববো, হুম, এটাকে নিয়ে আমরা এইভাবে হ্যান্ডেল করব। এবং এইটাকে এইভাবে আমরা যদি প্লেস করতে পারি তাহলে ইটস গুড ফর ইউ, হুম, আর এইভাবে যদি আমরা প্লেস করি তাহলে ইটস ব্যাড ফর ইউ। আমরা তো এটা মানতে নিশ্চয়ই সবাই মিলে রাজি হবই হুম, যে আমাদের একটা বিশাল বড় ব্র্যাকেট প্রস্টিটিউশন, হুম, হুম, এবং এই যে যারা প্রস্টিটিউশন করে হুম, তাদের যে জীবন, সেই জীবনটা যে কতটা কষ্টের সেটাও নিশ্চয়ই আমরা জানি। তো এর ওপর প্রচুর ডকুমেন্টারিজ হয়েছে যে তাদের যে লাইফের স্যাক্রিফাইস সেটা কতটা সিরিয়াস। এবং যদি আমরা তাদের স্যাক্রিফাইসটাকে স্যাক্রিফাইস ভাবি, হুম, আর এরম যদি ভাবি যে মানে লাইক আ চাইল্ড, আমরা ভাবি যে পর্ন এক্সিস্টই করে না, হুম, প্রস্টিটিউশন এক্সিস্টই করে না, তখন কিন্তু গন্ডগোল হবে। তোমাকে একসেপ্ট করতে হবে যে এগুলো রয়েছে সোসাইটিতে, আর
এইটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা হুম দিতে হবে। একটা খুব স্বাভাবিক বাড়ির সিম্পল ছেলে কিংবা মেয়ে, তার সামনে তার এই যে সিস্টেম যেখানে স্যানিটারি প্যাড হুম অন্য হুম কাউকে বলবে কিনা সেইটারই স্পেস নেই তার। হুম হুম তো সেই বেচারা মানুষটার কাছে যদি এত গুরুগম্ভীর একটা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল এসে পড়ে, তাহলে সে সেটাকে বুঝতে তো পারবেই না, সেটার নানা রকমের ইন্টারপ্রিটেশন বার করবে, এবং সেই ইন্টারপ্রিটেশনের থেকে তার একটা শখ হবে, এবং নয় সে ওটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করবে বা করবে না। আরো খারাপ মানুষ হলো হুম সেই মানুষগুলো যারা হয়তো অ্যাপ্লাই করেছে, হুম করে ঠকেছে, ঠকার পরে বুঝেছে যে এটা ভালো এটা খারাপ, হুম এবার ওই খারাপটাকে প্রলোভন হিসেবে হুম বিজনেস করছে। হুম মানে আমি যদি বিজনেসটা এমন ভাবে করি যে মানুষের খারাপ হলো, তাতেও বা কি আমার। হুম মানে সোজা কথা, আহ, শুদ্ধ তেলের ভেতরে হুম হুম কিছুটা মানে ও অন্য তেল ভুলভাল মিশিয়ে জিনিস দেওয়া। ভেজাল মেশানো, সেটাও পর্ন। আমরা এখন পর্ন বলে চিৎকার করে উঠছি, কিন্তু স্বাভাবিক মানে ওই প্লাস্টিক চালেও তো পর্নই আছে। সেটার ব্যাপারে তো আমরা এখন বুঝছি না, সেটা তো একেবারে ঘরে ঘরে পেটের ভেতরে যাচ্ছে। হুম প্রথমে সেটা চেক করি, আগে বুঝি পর্নটা কি বা হুম কেন খারাপ, বা শুধুই কি একটা নেকেড ছেলে বা মেয়েকে ভীষণ একটা ইন্টিমেট মোমেন্টে দেখাটা খারাপ? হুম তার মানে কি নেকেড ছেলে মেয়েদের দেখা খারাপ? হুম মানে কেন খারাপ, কি এই করতে খারাপ? এইটাতে এখানে আমাদের একটা অদ্ভুত পারসেপশন তৈরি হয় যে হ্যাঁ, এই যে এখন ওটা খানিকটা কমেছে, সেটা হচ্ছে এমএমএস, হ্যাঁ, লিক হ্যাঁ, হয়ে যাওয়া। হ্যাঁ, একদম। তো কোনো একজন ছেলে মেয়ে তার প্রাইভেট স্পেসে দুজনে কি করছে, হ্যাঁ, আমরা সেটাকে তারই উপভোগ করছি, কিন্তু হ্যাঁ, আমাদের মনে আসছে না সেইটা একটা ইনলিগাল বা অনৈতিকভাবে কোনো আরেকটি লোক সেটাকে শুট করেছে এবং হুম। সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো তাদের পার্সোনাল লাইফে যেটা হচ্ছে তার থেকে তো বেশি ক্রাইম করেছে সেই লোকটা, যে লোকটা এই অন্তরঙ্গ মুহূর্তের ছবিটা তুলেছে। এইরকম অনেক ফ্যামিলিজ রয়েছে যেখানে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে তুমুল অশান্তি, কারণ নয় হাজবেন্ড বা ওয়াইফকে এইরকম ম্যাটেরিয়ালের উপর হুম ব্ল্যাকমেল করে অসম্ভব মেন্টাল টর্চার করা হচ্ছে, এবং ঠিক এই কারণে যে হাজবেন্ড ওয়াইফকে বলতে পারছে না, ওয়াইফ হাজবেন্ডকে বলতে পারছে না, তাদের মধ্যে একটা এমন পরিস্থিতি দেখা দিয়েছে যে হুম সেটা ভয়াবহ, লিগ্যাল জায়গা পর্যন্ত চলে হুম হুম গেছে। এবং আমি এটাই বলবো যে এই কারণেই যখনই কোনো প্রাইভেট স্পেসে কোনো এরম ধরনের প্রবলেম, যেটা খুব মেন্টাল টার্বুলেন্স আছে হুম স্পেশালি রিগার্ডিং সেক্স, তার প্রাইভেট স্পেসের কোনো একটা গন্ডগোল বা মেন্টাল ডিলিরিয়ামের হুম মধ্যে দিয়ে যাচ্ছে, হুম তখন খুব ইজিলি একটা মানুষের কাউন্সিলিং এ যাওয়া উচিত। যেটা আমরা ভাবি যে বিশাল একটা বোধহয় বাজে জিনিস, কাউন্সিলিং এ গেছে আমার ছেলে কিংবা মেয়ে। হুম কাউন্সিলিং বলতে যেটা আমরা বুঝি যে আমার ছেলে বা মেয়ে পাগল হয়ে গেছে, সেটা একদমই নয়। রাদার তোমার মনের ভেতরে যে নুডলটা পাকিয়ে রয়েছে সেটাকে হুম সুন্দর করে একজন মানুষের সাথে কথা বলে খুলে দেবে। সেই মানুষটা তোমার যে কেউ হতে পারে, ভালো বন্ধু হতে পারে, কিন্তু সেই মানুষটা যদি সঠিক মানুষ না হলো, তুমি যদি কোনো ভুল মানুষের কাছে তখন গিয়ে পড়লে এবং তার মতামত নিয়ে ফেললে, তখন নানা জিনিস দেখা দিতে পারে, যেরকম ড্রাগ অ্যাবিউজ দেখা দিতে হুম পারে। হ্যাঁ, নানা রকমের সাবস্টেন্স অ্যাবিউজ দেখা দিতে পারে, তুমি ক্রাইমের সাথে জড়িয়ে যেতে পারো, অনেক কিছু বাজে বাজে জিনিস হতে পারে, অনেক নেশার সাথে তুমি জড়িয়ে যেতে পারো, যেগুলো আমাদের বোঝা উচিত যে খুব ভালনারেবল পয়েন্টস। কারণ এই যে ট্যাবু গুলো হুম যেগুলো হুম রয়েছে, হুম সেগুলো তো লোকে কথা বলতে ভয় পায়, ওই ভয়ের মধ্যে দিয়ে সব খারাপ জিনিসগুলোকে পাস করানোর একটা প্রবণতা থাকে। তো আমার মনে হয় ঠিক যেটাকে ভয় পাচ্ছ সেটা নিয়ে ওপেনলি কথা বলো, দেখবে সব ধোঁয়াশা কেটে যাবে। হুম। তো আজকে আমাদের পডকাস্টে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার আগামী দিন ম্যাজিশিয়ান হিসেবে এবং অ্যাক্ট্রেস হিসেবে তোমার কাজ ঘোড়ার গতিতে দৌড়াক। থ্যাংক ইউ। আমরা সবাই নতুন কাজের জন্য অপেক্ষায় রইলাম। আর তোমাকে আহ, বলতে হবে আজকের আড্ডাটা কেমন লাগলো, সেইটা হচ্ছে গিয়ে এই ক্যামেরায়, এবং আহ, আমাকে ক্যামেরার পিছন থেকে সবাই একটা বলছে, একটা তোমার যেটা মনে হবে একটা ছোট্ট ম্যাজিক, সেটা কি হতে পারে তুমি দেখে নাও। আহ, আজকের আড্ডাটা মেরে কেমন লাগলো হ্যাঁ, সেটা।
মগজমারি একটা দারুণ নাম, এবং আমি ভীষণ ইন্ট্রিগড হয়ে গেছিলাম নামটা শুনে। আমার মনে হয় যে আমাদের ব্রেনের ভেতরটা ভীষণ ইন্টারেস্টিং। সত্যি যদি খুলে ভেতরটাকে স্টাডি করা যেত যে আমাদের মাথাগুলোর ভেতরে কি কি চলে, তাহলে কত কি না ধরা পড়তো। এবং সেই ধরা পড়ার মধ্যে আপনি এবং আমি যেভাবে আহ আন্তরিক হয়ে উঠেছি, হয়তো সেই ব্যারিয়ার আপনি আজ্ঞের ভেঙে গেছে। খুব আন্তরিকভাবে আলোচনা করা, এবং ভীষণ ভালো লাগছে, আহ লাগলো। আশা করছি যে একটা ছোট্ট ম্যাজিক যেটা আমি ভেবেছি, যেটা হুম, 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 হয়তো আমি দেখাবো না, হুম, কিন্তু এই ম্যাজিকটা তোমরা তোমাদেরকে দেখাবে। হুম, এই আপনি আজ্ঞেটা ভেঙে ফেললাম, হুম, হুম, একদম তুমিতে চলে হুম, এলাম। হুম, একদম। এই ম্যাজিকটা খুব সিম্পল, এবং এই ম্যাজিকটা আমি চাইবো যে যেহেতু আমরা মগজমারি নিয়ে কথা হুম, হুম, বলছি, এটা ট্রাই আউট করো, হুম, ইউ লাভ ইট। আর ভীষণ সিম্পল, একটা একটা সাদা কাগজের ওপর নানা রকমের রং নিয়ে সেটাতে ভালো করে ছেটাও হুম, সেই রংটা, যেটা তোমার মনে হচ্ছে। এবার সেই রংটাকে ভেজে থাকা অবস্থাতে এরকম ভাবে ভাঁজ করে দাও। হুম, এবার খোলো, হুম, খুলে দেখবে যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। হুম, এবার এটাকে শুকাতে দাও। হুম, যেই নাকি শুকিয়ে গেলে তুমি দেখবে একটা খুব সুন্দর দারুণ ডিজাইন তোমার চোখের সামনে ফুটে উঠেছে। এবার এই ডিজাইনটা গিয়ে তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে দেখাবে। হুম, দেখাবে তো? প্রমিস তো? দেখাতে হবে, এবং দেখিয়ে তুমি তাদেরকে জিজ্ঞেস করবে যে এই ছবিটার মধ্যে তুমি কি দেখছো। বেশি ভাবলে চলবে না, যেটা প্রথমে দেখতে পাচ্ছ সেটা বলতে হবে। একটা লিস্ট বানাবে। ধরো বাবা, বাবা বলেছে এইটা, মা বলেছে এটা, ভাই বোন বলেছে এইটা, আমার বন্ধু বলেছে এইটা। এরকম করে কে কোনটা বলেছে এবং হুম, কি কি বলেছে, সেইটা দেখলেই বুঝতে পারবে তার মনের অবস্থাটা কেমন আছে। হুম, এটা একবার করে দেখবে। তুমি তোমার মেন্টাল গ্রাফ অন্যের সাথে শেয়ার করতে পারবে, অন্যকে হেল্প করতে পারবে। আর যদি একে অপরের ইমাজিনেশনকে হেল্প করতে পারো, এর থেকে বড় মগজমারি আর কি হয়? এই ম্যাজিকটা আমি বললাম, হুম, মানে এটা হচ্ছে তুমি করো, তোমার লাইফে করো, এবং আহ, দেখবে তোমার আশেপাশে কিন্তু ইমাজিনেশনের ওয়ার্ল্ডের ম্যাজিক চলছে। এবং এইভাবে তুমি হয়তো তোমার মধ্যে, তোমার আর্টিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে একটা নতুনত্ব, একটা ম্যাজিক্যাল অ্যাম্বিয়েন্স খুঁজে পাবে।